হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অনেক রহমতে অনেক ভালো আছো তোমরা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বিগত টিউটোরিয়ালগুলোতে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় পর্যন্ত যে ম্যাথমেটিক্সগুলো ছিল সেগুলো সম্পর্কে কথা বলেছিলাম। আজকে তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। তো তোমরা জানো তোমাদের অষ্টম অধ্যায়ে ভগ্নাংশ সম্পর্কে কথা বলা আছে। আমরা সপ্তম অধ্যায়ে শিখেছিলাম বাংলাদেশের টাকা পয়সা মুদ্রা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে। তোমরা ইতিমধ্যে যারা সপ্তম অধ্যায়ের টিউটোরিয়ালটা দেখে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো দেখে নাওনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। বন্ধুরা, আজকে আমরা কথা না বাড়িয়ে চলো ভগ্নাংশ সম্পর্কে বেসিক জিনিসগুলো জেনে নিই। ডিয়ার স্টুডেন্ট, দেখো, ভগ্নাংশ অধ্যায়টা শুরু করার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে ভগ্নাংশ কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। দেখো, সংজ্ঞাটা আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য এবং টিউটোরিয়ালটা যাতে করে আমি ছোট করতে পারি এই জন্য আমি কিছু ইনফরমেশনগুলো আগে থেকে লিখে নিয়েছি। তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, যদিও লেখা আছে বাট আমি সুন্দর করে তোমাদের আমার পক্ষে যতটুকু সম্ভব তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা একটু আগ্রহ নিয়ে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। প্রথমে দেখো, আমরা ভগ্নাংশের সংজ্ঞা জেনে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভগ্নাংশ শব্দের অর্থ হলো ভাঙা বা খণ্ড অংশ, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার অংশ বিশেষকে ভগ্নাংশ বলে। বন্ধুরা, মনে করো তোমার কাছে একটা পাউরুটি রয়েছে। এই পুরো পাউরুটিকে তুমি এক অংশ মনে করতে পারো। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে পাউরুটির মধ্যে এরকম করে কিছু খাঁজ কাটা দাগ রয়েছে, অর্থাৎ পাউরুটিকে ভাগ করা আছে। আচ্ছা বন্ধুরা, দেখো তো এখানে কয়টা ভাগ আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই পাউরুটিটা কিন্তু 6টি ভাগ নিয়ে গঠিত। দেখো, এই 6টি ভাগ মানেই কিন্তু ফুল একটা পাউরুটিকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা ভগ্নাংশ কিভাবে বোঝাবো? এভাবে আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে এই পুরো অংশকে আমরা কতটুকু ধরে নিয়েছি? 6 ভাগ ধরে নিয়েছি। তাহলে পুরো অংশকে আমরা নিচে লিখব। আর মনে করো সকালে ব্রেকফাস্টে তুমি এই 6 টুকরোর মধ্যে তুমি 2 টুকরো খেয়ে নিয়েছ। তাহলে যে যতটুকু তুমি খেয়েছো বা যতটুকু তোমার আছে সেটাকে লিখতে হবে লবে অংশে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে এই যে দাগ যেটা দিয়েছি এই দাগের উপরের অংশটাকে বলা হয় লব এবং নিচের অংশটাকে বলা হয় হর। ওকে, তাহলে আমরা আরো একটা জিনিস জানলাম যে এই দাগের নিচে যে অংশটা এটা বোঝায় যে সম্পূর্ণ জিনিস, আর এই সম্পূর্ণ জিনিসের মধ্যে কতটুকু জিনিস তুমি পাচ্ছ বা কাউকে দিচ্ছ সেটা আমরা লবে লিখি নিই। ঠিক এখানে রুটির উদাহরণ যেটাতে আমরা বুঝাইলাম যে পুরো রুটিটাকে আমরা 6 ভাগে ভাগ করতে পেরেছি। সো 6টাকে নিচে লিখবো আমরা, আর 6 ভাগের মধ্যে 2 ভাগ তোমরা খেয়েছো ধরে নেবে, তাহলে সেই 2টা তোমরা উপরে লিখবে। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশের উদাহরণ। ওকে, এরপরে আমরা জানবো যে ভগ্নাংশ কত প্রকার ও কি কি। তোমরা দেখতে পাচ্ছ যে ভগ্নাংশ টোটাল হচ্ছে 3 প্রকার, যথা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে
প্রকৃত ভগ্নাংশ বলে। আমি ইতিপূর্বে তোমাদের লব এবং হর সম্পর্কে ধারণা দিয়েছি। তাহলে সে ধরে নাও আমি এখানে একটা দাগ দিলাম, দাগের উপরের অংশটা হচ্ছে লব, নিচের অংশটা হচ্ছে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশের শর্তটা কি ছিল? লব হতে হবে ছোট আর হরকে হতে হবে বড়। দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এখানে লবে আছে 3, হরে আছে 7, অর্থাৎ লব থেকে হর বড়। তাহলে দেখো এখানে সংজ্ঞাটা তোমরা ঠিক এভাবে বলতে পারো, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, তোমরা এভাবেও বলতে পারো, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। হ্যাঁ, এটাকে আরো একভাবে বলা যায়, সেটা হচ্ছে যে ভগ্নাংশের লব থেকে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক এইভাবে তোমাদের যার যেভাবে ইচ্ছে তোমরা লিখতে পারো, কিন্তু মূল যে জিনিস সেটা হচ্ছে লব ছোট হতে হবে, হর বড় হতে হবে, তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এবং এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশের মান অলওয়েজ লেস দেন 1। প্রকৃত ভগ্নাংশের মানটা সবসময় 1-এর থেকে ছোট হয়। দেখো বন্ধুরা, তোমরা যদি এই 3/7কে ক্যালকুলেশন করে নাও, তাহলে এটার মান আসবে দশমিক সামথিং। দেখো 3/7, এটার মান এসেছে আমাদের 0.4285, অর্থাৎ 1-এর থেকে কম। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়। এরপরে আমরা অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক বন্ধুরা, প্রকৃত ভগ্নাংশের বিপরীতটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো আমি যদি এভাবে একটা দাগ দিই, কি বলা আছে? যে ভগ্নাংশের লব বড়, আচ্ছা লবে আমি ধরে নাও, আমি লবে নিলাম 5, হর ছোট, হরে নিলাম ধরে নাও 3, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ঠিক আমরা প্রকৃত ভগ্নাংশের যে উদাহরণটা দিয়েছি, সেই ভগ্নাংশটাকে যদি আমি উল্টিয়ে লিখি, অর্থাৎ 7কে উপরে 3কে নিচে, তাহলে কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। কেন? কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ লবে যে সংখ্যাটা আছে এগুলো বড়, হরে যে সংখ্যাগুলো আছে এগুলো ছোট। তাহলে আমরা শিখলাম প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কি রকম এবং কাকে বলে। আচ্ছা, এখানে দ্বিতীয় কথা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়, বাট অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে বড় হয়। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা 1.something মান আসবে। দেখো আমরা যদি 5কে 3 দ্বারা ভাগ করি, দেখো তোমরা দেখতে পাচ্ছ 1.6666 চলে আসছে। তার মানে এটা 1-এর থেকে মানটা বেশি হয়ে গেছে। এরপরে আমরা মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনে নেব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। প্রথমে ডেফিনেশনটা আমরা জেনে নেব। দেখো, পূর্ণ সংখ্যার সাথে যখন কোনো প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। বন্ধুরা, কথাটা কি রকম দেখো, পূর্ণ সংখ্যা কথাটার অর্থ হচ্ছে, মনে করো 1 2 3 4 5 6 এভাবে যত সামনের দিকে যাবে এই সবগুলোকেই আমরা এক একটা পূর্ণ সংখ্যা বলতে পারি। দেখো আমি যদি এখানে 2 লিখি, তাহলে 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আমি 5ও লিখতে পারতাম, 5ও একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে? পূর্ণ সংখ্যার সাথে অর্থাৎ 2 এর সাথে যখন কোনো একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে
তাহলে ইতিপূর্বে তোমরা জেনেছ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। মনে করো আমি উপরে যে উদাহরণটা দিয়েছিলাম 3/7 সেটাকে লিখলাম। তাহলে এখন ভালো করে বোঝার চেষ্টা করো, পূর্ণ সংখ্যার সাথে যখন একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন এই টোটাল জিনিসকে আমরা মিশ্র ভগ্নাংশ বলে নিই। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ। আর এটাকে পড়া হয় 2 সমস্ত 7-এর 3, অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে সমস্ত পড়া হয়। তোমরা এটা একটু খেয়াল করবে। এবং এখান থেকে আরো একটা বিষয় আমাদের জানতে হবে যে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা ক্যালকুলেশন করে একটা সময় গিয়ে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এবং মিশ্র ভগ্নাংশ গঠন করতে আমাদের প্রয়োজন পড়ে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আমরা ভগ্নাংশ সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাধারণত ভগ্নাংশ প্রকাশের জন্য একটি রেখা বা টান দেওয়া থাকে। রেখার উপর সংখ্যাটিকে বলা হয় লব এবং রেখার নিচে সংখ্যাটিকে বলা হয় হর। দেখো, এই যে আমি রেখা নিলাম একটা বা একটা দাগ নিলাম, এই দাগের উপরে যে সংখ্যাটা লিখবা তোমরা, এই উপরের সংখ্যাটাকে বলা হবে লব এবং নিচে যে সংখ্যাটা তোমরা লিখবে নিচের সংখ্যাটাকে বলা হবে হর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো বন্ধুরা, দ্বিতীয় শর্তে বলা আছে একটি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এখন কথা হচ্ছে এই সমতুল কথাটা আবার কি, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের প্রথমে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করি। দেখো, আমি একটা ভগ্নাংশ নিচ্ছি, সে ধরে নাও 3/5, আর একটা ভগ্নাংশ নিলাম, সে ধরে নাও 7/6। দেখো, আমি এখানে দুইটা ভগ্নাংশ নিয়েছি, তাই না? আচ্ছা, আমরা এখানে কি শিখলাম যে একটি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আচ্ছা, মনে করো আমি 3/5 এই ভগ্নাংশটার লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম। সে ধরে নাও 2 দ্বারা আমি লব ও হরকে গুণ করলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা রেজাল্টটা কত পাই। উপরে হচ্ছে 3 × 2 = 6, নিচে হচ্ছে 5 × 2 = 10। তাহলে বন্ধুরা এখানে একটু তোমরা মনোযোগ দাও। দেখো, আমাদের প্রথম যে ভগ্নাংশটা ছিল 3/5 অথবা 5-এর 3, এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ 6/10 বা বলতে পারো 10-এর 6। তো এই ভগ্নাংশটার এইটা সমতুল ভগ্নাংশ কেন বলা হলো? কারণ এই ভগ্নাংশের যে মান, এই ভগ্নাংশেরও সেই মানই আসে। যদিও এটা দেখতে আমাদের অন্যরকম মনে হচ্ছে, বাট দুইটা ভগ্নাংশের মানে কিন্তু একই। কি বিশ্বাস হচ্ছে না? দেখো, তোমাদের এখন আমি মানটা বের করে দেখাবো। দেখো, প্রথম ভগ্নাংশটা ছিল 3/5, এটার মান আসছে কত? দেখো 0.6, তাই না? এরপরে আমরা 6/10। দেখো বন্ধুরা, এই ভগ্নাংশটার মানও কিন্তু আসছে 0.6, অর্থাৎ আমরা শিওর হলাম যে সমতুল কথাটার অর্থ হচ্ছে সমান। আর একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে পাই? কোনো একটা ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা তার সমতুল ভগ্নাংশ পাই। ঠিক এখানে তোমরা যেটা দেখতেছো
যে 3/5 এটাকে আমরা লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম। একই সংখ্যা সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো একটা সংখ্যা দ্বারা লব ও হরকে গুণ করতে পারো। তাহলেই প্রথম ভগ্নাংশের তোমরা সমতুল ভগ্নাংশ পেয়ে যাবে। ঠিক এখানে আরো একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো একটা ভগ্নাংশের তোমরা কিন্তু অনেক সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারো। আচ্ছা, মনে করো এখানে আমি 2 দিয়ে গুণ করে একটা সমতুল ভগ্নাংশ পেয়েছি। এরপরে তুমি যদি এই ভগ্নাংশটার লব ও হরকে 3 দিয়ে গুণ করো তাহলে একটা পাবে, 4 দিয়ে গুণ করলে আরো একটা সমতুল ভগ্নাংশ পাবে। এইভাবে তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে একটি ভগ্নাংশ দিয়ে প্রশ্ন করে যে এই ভগ্নাংশটির 3টি বা 4টি সমতুল ভগ্নাংশ বের করো। ঠিক সেক্ষেত্রে তোমরা কি করবে, মনে করো যে 3/2 এই ভগ্নাংশটির 3টি সমতুল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে তোমরা কি করবে, 3/2 এটাকে একই সংখ্যা দ্বারা গুণ করবে। সে ধরলাম প্রথমে 2 দ্বারা গুণ করলাম, তাহলে কত হচ্ছে 3 দুগুণ 6, 2 দুগুণ 4। তাহলে দেখো এটা একটা এটার সমতুল ভগ্নাংশ। আমরা এবার 3 দিয়ে গুণ করব, তা 3 3 9, 3 দুগুণ 6। দেখো 6 আর 9 এটাও কিন্তু এটার একটা সমতুল ভগ্নাংশ। ঠিক এইভাবে তোমরা কিন্তু হাজার হাজার সমতুল ভগ্নাংশ বের করতে পারবে। আচ্ছা, এবার আমরা 4 দিয়ে গুণ করব। দেখো 3 4 12, 4 দুগুণ 8। তাহলে দেখো আমরা এই 3/2 এটার 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পেরেছি। ঠিক এইভাবে তোমরা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে যে কোন একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করো, তাহলে তোমরা ঠিক এইভাবে করে নিতে পারো। এরপরে আমরা পরবর্তী অংশে যাব। তোমরা এখানে আরো একটা শর্ত দেখতে পাচ্ছ। এখানে বলা আছে যে হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। এই শর্তটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। দেখো এখানে বলেছে যে যদি হর একই হয়, মনে করো আমি এখানে 3টি ভগ্নাংশ নিয়েছি। মনে করো একটা 7/5, আরেকটি নিয়েছি 2/5, আরেকটি নিয়েছি 4/5। দেখো বন্ধুরা, এই 3টি ভগ্নাংশের হর কিন্তু একই, অর্থাৎ 5। কিন্তু তোমরা যদি লবের দিকে খেয়াল করো, লবগুলো কিন্তু একই নয়। এখানে 7, এখানে 2, এখানে 4। আচ্ছা, তাহলে এখানে কি শর্ত ছিল? হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, দেখো এখানে 2, 4 এবং 7-এর মধ্যে 7টা কিন্তু সব থেকে বড়। তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি মানও কি হয়, বড় হয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে এখানে যে 3টি ভগ্নাংশ আছে, এই 3টি ভগ্নাংশের মধ্যে 7/5 এটার মান সব থেকে বড়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন বড় হচ্ছে, বা 2/5 এটা কেন ছোট হচ্ছে? আচ্ছা, যেহেতু আমি ছোট ক্লাসের জন্য কথা বলছি, সেহেতু তোমাদের মনে রাখার বা তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদের একটা জিনিস মনে রাখতে বলবো। সেটা হচ্ছে, তোমরা এই যে দেখো 7, 2, 4, অর্থাৎ লবের যে সংখ্যা থাকবে এটাকে তোমরা টাকার সঙ্গে তুলনা করতে পারো, টাকা। এবং নিচে যে সংখ্যাটা আছে অর্থাৎ হরে, সেটাকে তোমরা মানুষের সঙ্গে তুলনা করতে পারো। তাহলে দেখো এখানে সকল ক্ষেত্রে মানুষের সংখ্যা কিন্তু সমান আছে।
এখানেও 5 জন আছে, এখানেও 5 জন আছে, এখানেও 5 জন আছে। কিন্তু বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, টাকা কিন্তু সব জায়গায় সমান নেই। এখানে 7 টাকা আছে, এখানে 2 টাকা আছে, আবার এখানে 4 টাকা আছে। এখন তোমরাই বলো তো, যেহেতু সকল ক্ষেত্রে মানুষের সংখ্যা সমান, তাহলে যেখানে বেশি টাকা আছে সেই জায়গার মানুষেরাই তো বেশি টাকা পাবে, আবার যে জায়গায় কম টাকা আছে সেই জায়গার মানুষেরাই তো সবথেকে কম টাকা পাবে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। যার কারণে এখানে এই 7/5 এই ভগ্নাংশটির মান সব থেকে বেশি হয়েছে, এবং এখানে টাকা কম থাকার কারণে 2/5 এই ভগ্নাংশটির মান সব থেকে কম হয়েছে। এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের বুঝতে হবে। যারা প্রথম দেখাতে বোঝনি তাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা একটু কষ্ট করে ভিডিওটাকে টেনে 2 থেকে 3 বার দেখে নেবে, তাহলেই ইনশাআল্লাহ তোমাদের কাছে বিষয়টি 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জিনিসটাকে স্কিপ করার কোনো উপায় নেই, তোমাদের অবশ্যই অবশ্যই এই জিনিসটাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। এরপর বন্ধুরা দেখো, আরো একটা শর্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে বলেছে লব, এবার যদি লব একই হয় তাহলে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হয়। ঠিক বন্ধুরা, এই উপরের শর্তের বিপরীত শর্ত হচ্ছে এইটা। যদি আমরা একটা উদাহরণ দিই তোমাদের কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি যদি এরকম করে নিতাম, একটা মনে করো যে 7/6, 7/5, 7/3। দেখো, এখানে আমাদের বলা ছিল যে লব একই হলে, অর্থাৎ উপরে যে সংখ্যাটা আছে এটা যদি সকল ক্ষেত্রে একই হয়, এখানে কিন্তু আমি 3টা ভগ্নাংশ নিয়েছি, এখানে কিন্তু 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি জাস্ট তোমাদের উদাহরণ দিচ্ছি, ঠিক এমনটা না হয়ে আলাদাও কিন্তু হইতে পারে। এখানে 7/7/7 না থেকে কিন্তু 6/6/6 থাকতে পারতো, এখানে 6/5/3 না থেকে 10/12/15 থাকতে পারতো। হ্যাঁ, এটা তোমাদের বুঝে নিতে হবে, এটা খুব কঠিন বিষয় না। তো দেখো, শর্তটাকে বোঝার চেষ্টা করো। আমরা শর্ত অনুসারে আমরা লব একই সংখ্যা নিয়েছি। এখন বলেছে যে যদি লব একই হয় সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট, দেখো এখানে হর 6/5/3, অর্থাৎ 3 সব থেকে ছোট, তাহলে ছোট হয় সেই ভগ্নাংশটির মানটাই কি হচ্ছে, বড় হচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি, 7/3 স্কেটার দেন 7/5 স্কেটার দেন 7/6। বন্ধুরা, ঠিক আগের উদাহরণের কিন্তু এটা বিপরীত। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার 7/3 কিভাবে বড় হচ্ছে? দেখো, তোমাদের আমি আগেই বলেছিলাম যে হরের যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে তোমরা মানুষের সঙ্গে তুলনা করবে, এবং উপরে যে সংখ্যাগুলো থাকবে এগুলোকে তোমরা টাকার সঙ্গে তুলনা করবে। তাহলে দেখো, সকল ক্ষেত্রে এখানে টাকার সংখ্যা সমান আছে। এখানেও 7 টাকা আছে, এখানেও 7 টাকা আছে, এখানেও 7 টাকা আছে। কিন্তু এখানে মাত্র 3 জন মানুষ আছে, এখানে 5 জন মানুষ আছে, আর এখানে 6 জন মানুষ আছে। তাহলে এখন তোমরাই বলো, যেখানে মানুষের সংখ্যা কম সেখানকার মানুষেরা 7 টাকা বেশি পাবে না? অবশ্যই। আবার এখানে দেখো 5 জন আছে, 5 জন 7 টাকা এদের থেকে একটু কম পাবে, তাই না? আবার এখানে মানুষের সংখ্যা অনেক বেশি, 6 জন, 6 জনকে যদি 7 টাকা দেওয়া হয় তাহলে তারা অনেক কম পাবে এদের থেকে, তাই না? ঠিক এইভাবে তোমরা লবকে টাকার সঙ্গে বা লবকে তোমরা চকলেটের সঙ্গে তুলনা করতে পারো, এবং হরকে তোমরা মানুষের সঙ্গে তুলনা করতে পারো।
তোমাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে তোমরা আমার এই কথাগুলো একবার শুনে হয়তো বোঝা তোমাদের জন্য খুব একটা সহজ হবে না। তোমাদের জন্য আমার ইনফরমেশন থাকবে, অবশ্যই তোমরা এই দুইটা শর্ত অন্তত 2 থেকে 3 বার টেনে দেখার চেষ্টা করবে এবং এরকম আমি যে উদাহরণ দিয়েছি এরকম 2-4টা উদাহরণ তোমরা নিজেরাই বা তোমাদের আব্বু বা আম্মুর হেল্প নিয়ে তোমরা 2-4টা খাতায় প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে ব্যাপারটা তোমাদের কাছে অনেক অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমার ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের ভগ্নাংশের প্রথম পার্টে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো যদি তোমরা সবকিছু বুঝতে পারো এবং সবকিছু মাথায় রাখতে পারো তাহলে ধরে নাও তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ে যত কিছু আছে তার মধ্যে 80% তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাকি 20% বিষয়ে হয়তো আরও একটু কথা বলতে হবে, বাট এই টিউটোরিয়ালটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। অবশ্যই তোমরা দেখার সময় পাশে খাতা কলম রেখে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং আমার সঙ্গে সঙ্গে তোমরাও 2-1টা উদাহরণ দিয়ে প্র্যাকটিস করবে। তাহলেই দেখবে যে ভগ্নাংশ অধ্যায়টি তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। আরও একটা কথা, এই অধ্যায়টা দেখে হয়তো অনেকে ভয় পাও, যেহেতু তোমাদের কাছে ভগ্নাংশ অধ্যায়টা একটা নতুন অধ্যায়। এর পূর্বে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের কখনো তোমরা করনি হয়তো, যার ফলে অনেকের কাছে প্রথম দেখাতে কঠিন মনে হতে পারে। বাট একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে তোমরা দেখবে, তাহলেই দেখবে বিষয়গুলো অনেক অনেক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে তোমাদের ভগ্নাংশের যে বেসিক সেই জিনিসটা আজকে এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ তোমাদের মাঝে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। এবিসি স্কুল এটা তোমাদের স্কুল। তোমরা, আমি আশা করি এই চ্যানেলটার সঙ্গে থাকবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও উপকৃত হতে পারে। পরবর্তী টিউটোরিয়াল তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।